স্টুডেন্টস, আজ আমরা পড়ব শব্দ পদ বাক্য। এই ক্লাসটা ফর ক্লাস 2, 3 অ্যান্ড ক্লাস 4। ওকে, শব্দ পদ বাক্য আমরা পড়ব। তো প্রথম আমরা জানব শব্দ কাকে বলে। কতগুলো বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। দেখো এখানে লেখা রয়েছে কতগুলি বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে সেটাকে শব্দ বলে। বর্ণ মিন্স লেটার। লেটার যেমন কি তোমরা ইংলিশে পড়েছো ABCD, বাংলায় পড়েছো অ আ ক খ। দিস ইজ কল্ড লেটার। এটাকে লেটার বলে। তো কতগুলো লেটার বা কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে, মানে জাম্বলিং ওয়ার্ড যখন আমরা পড়েছি ছোটোবেলায়, জাম্বল করে দিলে কিন্তু ওয়ার্ডগুলোর কোনো মিনিং থাকবে না। সব শব্দগুলোকে প্রপারলি পাশাপাশি বসাতে হবে, বর্ণগুলোকে প্রপারলি পাশাপাশি বসাতে হবে। বসিয়ে যদি একটা অর্থ থাকে তবেই সেটাকে আমরা শব্দ বলবো। যখনই আমরা কোনো ওয়ার্ডকে, কোনো লেটারকে বা কোনো বর্ণকে জাম্বল করে লিখব, তখন সেটার কোনো অর্থ প্রকাশ পাবে না। যেমন এখানে দেখো একটা রয়েছে, এখানে দেখো একটা রয়েছে ফুল। হ্যাঁ, ফুল এটা একটা শব্দ। এটা ধরো আগে যদি আমি ল লিখতাম, তারপরে যদি ফয় হর্ষও লিখতাম জাম্বল করে, উল্টোপাল্টা করে, দেন সেটার কি কোনো মিনিং থাকতো না। তো কতগুলো বর্ণ বা কতগুলো লেটারই পাশাপাশি বসলে হবে না, সেটাকে ঠিকঠাকভাবে বসতে হবে যাতে সেটার একটা মানে থাকে, মিনিংফুল হয়। ওকে, তবে সেটাকে আমরা ঠিকঠাক শব্দ বলতে পারবো। তাহলে শব্দের ডেফিনেশন বা শব্দের সংজ্ঞাটা কি হলো? কতগুলি বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। ঠিক আছে, এখানে কতগুলো শব্দকে, বর্ণগুলোকে বিশ্লেষণ করে মানে ভেঙে দেখিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, দেখো বালক, বালকটাকে ব আ ল অ ক অ ভাবে এইভাবে ভেঙেছে। কি করে? বয় আক্কা, তাহলে প্রথম ব, তার সঙ্গে এখানে আকার দিয়েছে, এখানে আটা লিখেছে। তারপর ল, বিভিন্ন পাশে ল, তারপরে বা ল অ, লয়ের সঙ্গে একটা অ আসছে, সেই জন্য লয়ের পরে একটা অ দিয়েছে। তারপরে কয়ের সঙ্গেও দেখো একটা অ আসছে, বালক, বা ল ক, কয়ের সঙ্গেও একটা অ থাকে। যে ক, অ আ হলো স্বরবর্ণ আর ক খ হলো ব্যঞ্জন বর্ণ, তাই তো? ব্যঞ্জন বর্ণ সবসময় স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারণ করা হয়। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় সবসময় স্বরবর্ণের সাহায্য লাগে, কিন্তু স্বরবর্ণ উচ্চারণ করার সময় কোনোদিনও ব্যঞ্জন বর্ণের সাহায্য লাগে না। যেমন অটা আমরা অ বলি, আ বলি, হস্যই বলি, দীর্ঘই বলি, হস্য দীর্ঘ, রি লি এ ওই ও ঔ, আমরা এইভাবে বলি। এটার সঙ্গে কিন্তু অন্য কোনো বর্ণের বা অন্য কোনো লেটারের কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন আমরা ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করব, মানে ক খগুলো উচ্চারণ করব, প্রত্যেকটা লেটারের সঙ্গে একটা করে পিছনে, তারপরে একটা করে স্বরবর্ণ থাকবে। যেমন ক, দেখো আমরা উচ্চারণটা করছি ক, অ, শেষে অ আছে। ঠিক আছে, সেই জন্য ব্যঞ্জন বর্ণের সঙ্গে সবসময় পরে একটা করে অ, এরকম লেটার থাকবে, মানে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণের সঙ্গে একটা করে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করা হয়। এখানে বা বলেছে বলে সেই জন্য বয়ের সঙ্গে, বয়ে আঁকা দেয়া আছে বলে বয়ের সঙ্গে আ যোগ হয়েছে। যদি শুধু ব বলতো, যেমন বল, একটা এক্সাম্পল বলছি, বল, যেমন ব ল, তাহলে বয়ের সঙ্গেও একটা অ আছে, লয়ের সঙ্গেও একটা অ আছে, তাহলে ওটাকে এরকমভাবে তোমাকে যদি প্লাস প্লাস করে ভাঙতে বলতো, সন্ধি বিচ্ছেদ করে বর্ণ বিশ্লেষণ করতে বলতো, তখন তুমি কেমন লিখতে? ব প্লাস অ, ল প্লাস অ। ঠিক আছে, ব প্লাস অ, ল প্লাস অ, এরকম বলতে। তাহলে ব ল, এরকম বলতে বল, কিন্তু এখানে বয়ে আঁকা আছে, সেই জন্য ব প্লাস আ, বা ল, এই জন্য লয়ের সঙ্গে একটা অ, তারপরে ক, সেজন্য কয়ের সঙ্গে একটা অ। এইভাবে বর্ণটাকে বিশ্লেষণ করা হয়েছে, মানে ভাঙা হয়েছে। দেখো ফুলটাকেও ভাঙা হয়েছে, ফ উ ল, লয়ের সঙ্গে দেখো একটা অ, লয়ের যখনই দেখবে কোনো কিছুর সঙ্গে কোনো আকার, ইকার, হর্ষ উকার, দীর্ঘ উকার নেই, তখনই তার সঙ্গে অ হয়ে যাবে।
আর ফয় সঙ্গে হর্ষৌ আছে বলে ফয়ের সঙ্গে হর্ষৌ যোগ হয়েছে। দেখো এখানে ফয়ের সঙ্গে হর্ষৌ, কেন ফয়ের নিচে এখানে হর্ষৌ আছে, ফয় হর্ষৌ ল। ঠিক আছে, তো বোঝা গেল বর্ণগুলো কিভাবে বিশ্লেষণ করে দেখানো হয়েছে। তাহলে শব্দ কাকে বলে বললাম, কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। এক্সাম্পল বলে দিয়েছি। এবারে আসছি আমি বাক্যতে। আচ্ছা, বাক্য কাকে বলে, কতগুলি শব্দ পাশাপাশি বসে যদি তা দিয়ে মনের ভাব প্রকাশ পায় তবে তাকে বাক্য বলে। ঠিক আছে, এটার পরে আর একটা কথা আছে, সেটা আমি পরে আসছি। এখানে পুরো কথাটা ঠিকঠাক লেখা নেই। ঠিক আছে, সেটা কেন লেখা নেই সেটা আমি পরে মানে বলছি আর কি। তো কতগুলি শব্দ পাশাপাশি বসে তা দিয়ে মনের ভাব যখন প্রকাশ পায়, মানে মনের যে আমাদের ইচ্ছা সেটা যখন আমরা বলতে পারি, তখন সেটাকে বলা হয় বাক্য। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ দিয়েছে দেখো, সমর বল খেলে, মালিনী ফুল তোলে। ঠিক আছে, এবারে বর্ণ কিভাবে বাক্য হয় সেটা এখানে দেখিয়েছে, দেখো ভালো করে। বর্ণ কিভাবে বাক্য হচ্ছে, অপু বল খেলে, এই গোটাটা কিন্তু একটা বাক্য। অপুটাকে ভেঙেছে এখানে দেখো, অ প উ, অপু, সবকটা কিন্তু একটা একটা বর্ণ। বর্ণগুলো একসঙ্গে হয়ে অ প আর হর্ষৌ তিনটে এক বর্ণ পাশাপাশি বসে একটা মিনিং তৈরি হয়েছে, তবে হয়েছে শব্দ। ঠিক আছে, আবার এখানে আরেকটা শব্দ তৈরি করেছে দেখো, বল শব্দটা তৈরি করেছে, ব অ ল অ, আমি একটু আগে এক্সাম্পলটা দিয়েছিলাম, ব অ ল অ, বল। আরও কয়েকটা শব্দ বর্ণ পাশাপাশি বসে আরেকটা শব্দ তৈরি করেছে। এবারে আরেকটা এখানে শব্দ দেখো, খেলে, খ এ ল এ, খেলে। ঠিক আছে, তাহলে অপু বল খেলে, অপু একটা শব্দ, কতগুলো বর্ণ পাশাপাশি বসে, দেখো কতগুলো বর্ণ পাশাপাশি বসে এই শব্দটা তৈরি হয়েছে অপু। আবার বল একটা শব্দ, কতগুলো বর্ণ পাশাপাশি বসে বল শব্দটাকে তৈরি করেছে। খেলে একটা শব্দ, কতগুলো বর্ণ পাশাপাশি বসে খেলে শব্দটাকে তৈরি করেছে। বোঝা গেছে কতগুলো শব্দ। এবারে এই যে তিনটে আলাদা আলাদা শব্দ তৈরি হলো, এই তিনটে আলাদা আলাদা শব্দ মিলে আবার কি তৈরি করেছে, একটা বাক্য তৈরি করেছে। দেখো তিনটে শব্দ মিলে একটা বাক্য তৈরি করেছে। বাক্যটা কি, অপু বল খেলে। এই অপু বল খেলে পুরো বাক্যটাকে তৈরি করতে কতগুলো শব্দ লেগেছে। বোঝা গেছে কিভাবে বাক্য তৈরি হলো। প্রথম কতগুলো বর্ণ পাশাপাশি বসলো, বসে বসে একটা করে বর্ণ, এই একটা করে শব্দ তৈরি করলো। তারপরে কতগুলো শব্দ পাশাপাশি বসলো, বসে একটা বর্ণ, এই একটা বাক্য তৈরি হয়ে গেল। কতগুলো বর্ণ পাশাপাশি বসে শব্দ তৈরি হলো, কতগুলো শব্দ পাশাপাশি বসে বাক্য তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছ কিভাবে হলো? এবার আমি নেক্সট যাচ্ছি যে এখানে বাক্য আর পদের মধ্যে একটা বাক্য কখন হয় আর বাক্য কখন হয় না। আচ্ছা, সেটার আগে এখন দেখো, এখানে আরও কতগুলো এক্সাম্পল দিয়েছে। রাজা সোনার রথে শিকারে চললেন, এগুলো হচ্ছে একটা বাক্যর এক্সাম্পল। হ্যাঁ, এখানে প্রত্যেকটা মানে বাক্য পড়ো। দাদুভাই এসেছে আহমেদাবাদ আশ্রমে অঘোর মাস্টার এসে উপস্থিত, এই সবকটা এগুলো সব বাক্যর এক্সাম্পল। ঠিক আছে, এবারে যেটা তোমাকে মেনলি তোমাদের বলার ব্যাপার সেটা হচ্ছে, দেখো এখানে কি লেখা আছে, লক্ষ্য করো প্রতিটি ক্ষেত্রেই শব্দগুলি পাশাপাশি বসায় মনের ভাব প্রকাশ পেয়েছে, মানে মিনিং আছে কথাগুলোর পাশাপাশি। রাজা সোনার রথে শিকারে চললেন, কথাটার একটা মানে আছে। অঘোর মাস্টার এসে উপস্থিত হলো, কথাটার একটা মানে আছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই লক্ষ্য করলে কি হবে, শব্দগুলো পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ পেয়েছে। ঠিক আছে, শব্দগুলি পাশাপাশি বসার একটা নিয়ম আছে। শব্দগুলো যদি এলোমেলো করে বসানো হয় তাহলে কিন্তু মনের ভাব প্রকাশ পায় না। যেমন চললেন, দেখো এগুলো জাম্বল করেছে, চললেন রথে সোনার শিকার রাজা, জাম্বল করেছে। জাম্বল করলে কি মনের ভাব প্রকাশ পেলো না। তাহলে এটা কি যথার্থ বাক্য হলো না। তো যথার্থ বাক্য হওয়ার কতগুলো নিয়ম আছে, নিয়মগুলো কি, পাশাপাশি ঠিকঠাকভাবে শব্দগুলোকে বসাতে হবে যাতে কথাটার মিনিং থাকে।
তো এখানে যদি আমরা জাম্বল করে বসাই শব্দগুলোকে, তাহলে কথাটার কোনো মিনিং থাকে না, তাহলে ওটা প্রপার একটা বাক্য হচ্ছে না, এটা ক্রস হচ্ছে, বাক্য হচ্ছে না। আর বাক্য কোনটা হচ্ছে? যখন আমরা ঠিকঠাকভাবে বসাবো, রাজা সোনার রথে শিকারে চললেন, এটা রাইট। ঠিক আছে, এবারে আরও একটা ব্যাপার তোমাদের জানা দরকার, শব্দগুলি পাশাপাশি বসে যে মনের ভাব প্রকাশ করছে তা অবাস্তব না হয়, তা যেন অবাস্তব না হয়। যেন অবাস্তব মানে অসীম ঘাস খায়, অসীম ঘাস খায়, এটা একটা অবাস্তব ব্যাপার। কেন কি? অসীম একটা হিউম্যান বিইংস, একটা মানুষ, সে কখনো ঘাস খেতে পারে না, গরু নয়, রাইট? তো অবাস্তব মানে শব্দ পাশাপাশি বসিয়ে দিলাম মানে সেটা যেন অবাস্তব না হয়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, গরুগুলি আকাশে উঠছে, গরু কখনো আকাশে উঠতে পারে না, তাই এইসব অবাস্তব কথা কিন্তু বলা যাবে না। এই বাক্য দুটিতে শব্দ পাশাপাশি বসে মনের সম্পূর্ণ ভাব তো প্রকাশ করেইছে। দেখো কি লেখা আছে, এই বাক্য দুটিতে শব্দগুলো পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে, কিন্তু এরা বাক্য নয়, এরা কিন্তু বাক্য নয়, কারণ কোনো মানুষ ঘাস খায় না আর কোনো গরুরাই আকাশে ওড়ে না। ঠিক আছে, বোঝা গেল? তো অবাস্তব হওয়া যাবে না। আচ্ছা, বাক্য কখন হয়? বাক্য কখন হয়? শব্দগুলি পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন বাক্য হয়। মনের ভাবটি যেন অবাস্তব বা কাল্পনিক না হয়, এইটা কিন্তু বাক্য গঠনের একটা নিয়ম। এই ছকটা কিন্তু মনে রাখতে হবে, বা কপিতে কিন্তু নিজেদেরকে নোট ডাউন করতে হবে। কোন ছকটা? এই যে ছকটা, যেটা আমি রেড বক্স করলাম, এটা কপিতে কিন্তু ভালোভাবে টুকতে হবে। বাক্য কখন হয়? বাক্য মানে এগুলো, এটা নিয়ম। শব্দ পাশাপাশি বসে বাক্য যখন মনের ভাব প্রকাশ করে তখনই বাক্য হয়, কিন্তু মনের ভাবটা অবাস্তব হওয়া যাবে না। ঠিক আছে, এবারে আসছি পদের। বাক্য সম্বন্ধে আরেকটা কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? শব্দগুলি কতগুলো শব্দ পাশাপাশি বসে বাক্য, আমি একটু আগে বলেছিলাম শব্দটা পড়ানোর সময় যে আমি এই ব্যাপারটা নিয়ে আরেকটা কথা বলবো, পরে আসছি, তো সেটাই বলছি যে শব্দ পাশাপাশি বসে বাক্য তৈরি হয়, একটু আগেই বলা হয়েছে। কিন্তু সত্যিই কি কতগুলো শব্দ পাশাপাশি বসে বাক্য তৈরি হয়? কখনোই নয়। কতগুলো শব্দ পাশাপাশি বসে কিন্তু বাক্য তৈরি হতে পারে না। কতগুলো পদ পাশাপাশি বসে বাক্য তৈরি হয়। কি হয়? কতগুলো পদ পাশাপাশি বসে বাক্য তৈরি হয়। কি করে বুঝবো? এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। যেমন দেখো, রাজা সোনার রথ শিকার চলা, একটাই এক্সাম্পলটা দেখো, জাস্ট এই এক্সাম্পলটা দেখো, রাজা সোনার রথ শিকার চলা, এই কথাটা থেকে তুমি কিছু, এগুলো কিন্তু প্রত্যেকটা শব্দ, রাজা একটা শব্দ, সোনা একটা শব্দ, রথ একটা শব্দ, শিকার একটা শব্দ, চলা একটা শব্দ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা শব্দ, কিন্তু শব্দগুলো পাশাপাশিও বসেছে, কিন্তু এটাকে দিয়ে কি কোনো মনের ভাব প্রকাশ হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ কি এর সঙ্গে কোনো বিভক্তি নেই। পদ কোনটা? বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। কি করে? সেটা আবার আমি নেক্সটে আসছি, নেক্সটটা দেখলে আরও বুঝতে পারবে। যে প্রথমে দেখো সোনার সঙ্গে র যোগ করেছে, সোনার সঙ্গে যদি আমরা র যোগ করে দিই, একটু ওয়েট করো প্লিজ। ওকে, সোনার সঙ্গে যদি আমরা র যোগ করে দিই তাহলে কি হবে? সোনার হয়ে যাবে। ঠিক আছে, আর সোনার হয়ে যাবে। রথের সঙ্গে যদি এ যোগ করে দিই তাহলে রথে হয়ে যাবে। ঠিক আছে, আবার রথে হয়ে যাবে। আবার যদি শিকারের সঙ্গে আমরা এ যোগ করি তাহলে শিকারে হয়ে যাবে। চলার সঙ্গে যদি লেন কথাটা যোগ করি, লেন, তাহলে কি হয়ে যাবে? চললেন। ঠিক আছে, তো আমরা যখন এই যে লেন, র, এ এইগুলোকে যোগ করছি, এইগুলোকেই বলে বিভক্তি। সোনার সঙ্গে র যোগ করলাম তাহলে কি হয়ে গেল? সোনার। ঠিক আছে, সোনার সঙ্গে র যোগ করলে হয়ে গেল সোনার। এই যে সোনার সঙ্গে যে রটা যোগ হলো, এটাই হলো সোনাটা হলো শব্দ, রটা যোগ হতে যেটা তৈরি হলো মানে সোনার, সোনার কথাটা হলো পদ। তাহলে সোনা, দন্তাশ্রয় ওকা, দন্তান্বয় আকার, সোনা, শুধু এই সোনা শব্দটা হলো সোনাটা হলো শব্দ, আর সোনার সঙ্গে যখন একটা র যোগ করে দিচ্ছি তখনই সেটা হয়ে যাচ্ছে পদ, মানে সোনার হয়ে যাচ্ছে, তখনই সেটা হয়ে যাচ্ছে পদ। ঠিক আছে, তাহলে
শুধুমাত্র কতগুলো শব্দ পাশাপাশি বসলেই বাক্য তৈরি করা যায় না, তার সঙ্গে বিভক্তিযুক্ত শব্দ হতে হবে। মানে বিভক্তিযুক্ত শব্দকে কী বলে? পদ বলে। তাহলে কতগুলো শব্দ পাশাপাশি বসে বাক্য তৈরি হয়, এটা ধারণাটা ভুল। তাহলে কোনটা ঠিক? ঠিক হলো কতগুলি পদ পাশাপাশি বসে বাক্য তৈরি হয়। ঠিক আছে? কারণ কি, শব্দের সঙ্গে যদি বিভক্তি না যোগ হয় তাহলে সেটা বাক্যে ব্যবহারের উপযুক্ত হয় না। বাক্যে ব্যবহার করতে গেলে সেটা অবশ্যই তার সঙ্গে বিভক্তি যোগ থাকতে হবে। ঠিক আছে? যেমন সোনার সঙ্গে আমরা র যোগ করলাম, রথের সঙ্গে এ যোগ করলাম, শিকারের সঙ্গেও এ যোগ করলাম, আর চলার সঙ্গে লেন যোগ করলাম। করলে কি হবে? রাজা সোনার রথে শিকারে চললেন। ঠিক আছে? এবারে কথাটার একটা কিন্তু মিনিং হলো, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আসছি বাক্যের যে অংশ, বাক্যের কটা অংশ? উদ্দেশ্য আর বিদেহ, দুটো অংশ, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য আর বিদেহ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে কোনো বাক্যে যাকে নিয়ে কোনো কথা বলা হয় বা যে বিষয়টাকে নিয়ে কোনো কথা বলা হয় সেটা হলো বাক্যের উদ্দেশ্য, আর উদ্দেশ্যকে নিয়ে যে কথাটা বলা হয় সেটা হলো বিদেহ। মানে বাক্যে যেটাকে নিয়ে বা যাকে নিয়ে কথা বলা হয় তার মানে কি? যেমন দেখো এখানে এক্সাম্পলটা, খোকা মায়ের কোলে শুয়ে হাসছে। কে হাসছে? ছোট খোকা। তাহলে ছোট খোকাটা সাবজেক্ট, আর কি করছে ছোট খোকা? মায়ের কোলে হাসছে। তো সেটা হলো প্রেডিকেট বা বিদেহ। তাহলে কাকে নিয়ে কথা বলা হচ্ছে এখানে? ছোট খোকাকে নিয়ে। সেজন্য ছোট খোকা হলো উদ্দেশ্য, আর ছোট খোকা কি করছে? ছোট খোকাকে নিয়ে কি বলা হচ্ছে? মায়ের কোলে শুয়ে হাসছে। তাহলে ছোট খোকাকে নিয়ে কি বলা হচ্ছে? সেটা হলো বিদেহ। যাকে নিয়ে বলা হচ্ছে সেটা হলো উদ্দেশ্য, আর যাকে নিয়ে বলা হচ্ছে তার সম্পর্কে কি বলা হচ্ছে সেটা হলো বিদেহ। আমি আবার বলি, যাকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে সেটা হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্যকে নিয়ে যে কথাটা বলা হচ্ছে মানে উদ্দেশ্য কি করছে বা না করছে সেটা হলো বিদেহ। ঠিক আছে? নেক্সট এক্সাম্পল, সাগর দয়ার সাগর ছিলেন। কে ছিলেন? কাকে নিয়ে বলা হচ্ছে? বিদ্যাসাগরকে। কি ছিলেন? দয়ার সাগর ছিলেন। ঠিক আছে? এরকম এইভাবে উদ্দেশ্য এবং বিদেহ আলাদা করতে হয়। নেক্সট হচ্ছে বাক্যের প্রকারভেদ। আমরা কোথায় আসছি? উদ্দেশ্য বিদেহর আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। হচ্ছে আপনারা ভারতের আশা এবং আকাঙ্ক্ষা, এই গোটাটা কিন্তু একটা গোটা বাক্য, কিন্তু এখান থেকে আপনারাটাকে আলাদা করা হয়েছে আর ভারতের আশা আকাঙ্ক্ষাটাকে আলাদা করা হয়েছে। কেন? আপনারা হচ্ছে উদ্দেশ্য, কাদেরকে নিয়ে বলা হচ্ছে? আপনাদের নিয়ে। যাকে নিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে উদ্দেশ্য, আলাদা করে দিলাম, আর তাকে নিয়ে কি বলা হচ্ছে? তারা হলো ভারতের আশা আকাঙ্ক্ষা, সেই জন্য ওটাকে বিদেহ। ঠিক আছে? আমি তোমাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাব। কে নিয়ে যাবে? আমি। কাকে নিয়ে কথা বলা হচ্ছে? আমাকে নিয়ে। আমিটা সাবজেক্ট, আর তোমাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাবোটা প্রেডিকেট বা বিদেহ। ঠিক আছে? নেক্সট হচ্ছে বাক্যের প্রকারভেদে যাব। বাক্যটা কয় ধরনের বাক্য হয়? একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। কি বললাম? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য কোনগুলো হয়? যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং বিদেহ থাকে, যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং বিদেহ থাকে তাকে সরল বাক্য বলে। সুমন বিদ্যালয়ে যায়। সুমন হলো উদ্দেশ্য, একজনকে নিয়েই আমরা বলছি, সুমনকে নিয়ে, তো সুমন হলো উদ্দেশ্য। আর সুমন বিদ্যালয়ে যায় মধ্যে সুমন হলো উদ্দেশ্য আর বিদ্যালয়ে যায় হলো বিদেহ। ঠিক আছে? তাহলে উদ্দেশ্য আর বিদেহ, আর একটাই উদ্দেশ্য একটাই বিদেহ। তো এই ধরনের বাক্যকে সরল বাক্য বলে। জটিল বাক্য কাকে বলে? জটিল বাক্যে যখন আমরা যদি, তবে, মানে যখন শর্ত সাপেক্ষ কোনো কথা বলবো, মানে কাউকে কোনো কন্ডিশন দেবো যে তুমি এটা করলে আমি তবে ওইটা করবো। মানে তুমি যদি আমাকে চকলেট দাও তবে তোমাকে আমি পেন্সিল দেবো, এরকম। ঠিক আছে? যখন আমরা কোনো শর্ত আরোপ করব বা কোনো কন্ডিশন রাখবো কারোর ওপরে, তুমি আমার সঙ্গে এটা করলে তবে আমি তোমাকে ওইটা করব, এরকম যখন কোনো কন্ডিশন অ্যাপ্লাই করব তখন সেটা হবে জটিল বাক্য। এক্সাম্পলটা দেখো, যে আগে ডেফিনেশনটা বলি। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং বিদেহ থাকে তাকে সরল বাক্য বলে। সরি, যে বাক্যের মধ্যে একটি প্রধান উদ্দেশ্য এবং একাধিক অপ্রধান বিদেহ থাকে তাকে জটিল বাক্য বলে। একটি উদ্দেশ্য এবং অ্যাপ্লাই করেছে দেখো, বরং পরীক্ষায় ফেল করব তবু অসৎ কাজ করব না, বরং, তবু, যদি, তবে, যদি তুমি আসো তবে আমি যাব, এগুলো হচ্ছে জটিল বাক্য। যৌগিক বাক্য কি? যৌগিক বাক্য হচ্ছে যেখানে আমরা যেমন
তোমরা ইংলিশে করেছো না, অ্যান্ড বাট এইগুলো দিয়ে সেন্টেন্সকে যোগ করতে হয়, দুটো আলাদা আলাদা সেন্টেন্স থাকবে, দুটোকে যোগ করতে হবে অ্যান্ড বাট দিয়ে। এটাকে বলে যৌগিক বাক্য। দুটো আলাদা আলাদা বাক্য থাকবে, দুটোকে যোগ করতে হবে। যেমন অসীমা অনুষ্ঠানে নেচেছিল এবং গান করেছিল, ঠিক আছে? সেরকম এরকম এক্সাম্পল হলে তখন সেটা যৌগিক বাক্য হয়। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফোন করবে।